দেখি এটার ফুটেজ এই যে সিল নাই, টিপসই নাই, টিপসই নাই। এটা তো ওরা এখন জমা দিয়ে গেলেন আমার কাছে, মুড়ি জমা দিচ্ছেন আর বই নিয়ে গেছে। মহোদয় এটা কিন্তু একটা বই, আপনি বাকি বইগুলো একটু দয়া করে একটু দেখবেন প্লিজ। জি ভাই একটু পিছনে যান, জুম করুন ভাই। আমরা যখন আসি এখানে তখন 3টা লাইন ছিল, আমরা আসার পর পরে ওনারা ভোট না দিয়ে চলে গেছে। মানে ওখানে 6টা বুথের লাইন একটাই, একটা লাইনে ওরা ভাগ হয়ে যায়। না, আমি যখন ভোট নিচ্ছে তখন ধীর গতিতে ভোট হচ্ছে, একটা দুইটা করে ভোট হচ্ছে। মানে প্রত্যেকটা রুমে আমি এখান থেকে আমার নিচে, উপরে এবং নিচে আমি আসা যাওয়া করতেছি সব সময়, এবং একটা দীর্ঘদিন ভোট হলে এই যে ব্যালট ফুরিয়ে গেল, এটা আপনার কাছে সন্দেহজনক মনে হয়নি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। এদেশে এই মুহূর্তে নাকি নদীও বেচাকেনা হচ্ছে, প্রভাবশালীদের কেউ কেউ নাকি নদীও কিনে ফেলছেন। এদেশে তো সবই সম্ভব, আমরা জানি। নদী, নালা, খাল, বিল দখল করা সম্ভব, কিনে ফেলা সম্ভব। এমনকি গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন পর্যন্ত যদি কেউ মালিকানা দাবি করে বসেন, কেউ কিনে ফেলেন, তাতেও নিশ্চয়ই আমরা অবাক হব না। আমাদের অভিজ্ঞতা তাই বলে। স্পেসিফিক্যালি যে বিষয়ে কথা বলছি তা হচ্ছে বরিশালের একটি ঐতিহ্যবাহী নদী রয়েছে কীর্তনখোলা। আমরা সবাই এই নদী সম্পর্কে কম বেশি জানি। সেই নদীর অংশ বিশেষ সামিট পাওয়ার লিমিটেড নাকি কিনে ফেলেছে। সেখানে সাইনবোর্ড ঝুলছিল, ক্রয় সূত্রে এই সম্পত্তির মালিক সামিট পাওয়ার লিমিটেড। এই সামিট পাওয়ার লিমিটেডের মালিক কে? আজিজ খান। আজিজ খান যে রাতারাতি তার ব্যবসায়িক লাভের খাতায় হাজার হাজার কোটি টাকা যোগ করছেন, কোত্থেকে এই টাকা আসছে, এই ক্ষমতার উৎস কোথায়, তা নিয়ে তো নানান ধরনের বিতর্ক রয়েছে। বিষয়টি হচ্ছে বরিশালে সামিট পাওয়ার লিমিটেডের বরিশাল পাওয়ার লিমিটেড নামের যে বিদ্যুৎ কেন্দ্রটি 120 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তার পশ্চিম দিকে এগোলে যে চর রয়েছে, সেই চরে এখনো পর্যন্ত সামিট পাওয়ার লিমিটেডের নামে ওই চরের মালিকানা দাবি করে একটি সাইনবোর্ড ঝুলছে। শুধু সেটি নয়, যেটি নিয়ে আসলে কথা বলছে তা হচ্ছে এটির পাশে নদীর মাঝখানে দুদিন আগ পর্যন্ত এই সম্পত্তির ক্রয় সূত্রে মালিক সামিট পাওয়ার লিমিটেড এমন লেখা সম্বলিত সাইনবোর্ড ঝুলছিল, যদিও সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে তুলে ফেলা হয়েছে। তুলে ফেলা হলেও এই সম্পত্তির বা এই নদীর মালিকানা, অংশবিশেষে মালিকানা দাবি করছে সামিট পাওয়ার লিমিটেড। তারা অকপট বলছে, লোকচুরি কিছু নাই, তাদের এতই ক্ষমতা, এতই ঔদ্ধত্য। গণমাধ্যমের পক্ষ থেকে যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কারো বক্তব্য দিতে চাইল, তখন একজন বললেন যে আমি এই প্রতিষ্ঠানের এমডি। তার নাম জানতে চাওয়া হলো, তিনি বলছেন আমার নাম দিয়ে দরকার নেই, আমি এই প্রতিষ্ঠানের এমডি, এটি এনাফ। এইভাবে তিনি কথা বলছিলেন এবং বলে তারপর তিনি কী বক্তব্যটি দিয়েছেন, কী মন্তব্য করেছেন সেটি একটু খেয়াল করতে হবে ছোট করে। তিনি বলছেন, কীর্তনখোলার তীরে আমাদের জমি ক্রয় করা আছে, কিন্তু জমি কোনো কাজে লাগছে না, তাই স্থানীয় লোকজন ওই জমিতে চাষাবাদ করেন, ওখানে আমাদের কোনো প্রকল্প নেই। যেহেতু জমিটি আমাদের ক্রয় করা, তাই মালিকানার জন্য সাইনবোর্ড লাগানো আছে। বোঝা যাচ্ছে তো? অস্বীকার কিন্তু করছে না সে। তারা টিল নাও এখনো পর্যন্ত দাবি করছে যে ওই নদীর অংশ বিশেষ আমাদের। এই যে কথিত ম্যানেজিং ডিরেক্টর এমডি, তিনি বলছেন নদীর পানি বাড়লে মনে হয় এটি নদীর মধ্যে। খেয়াল করে শুনতে হবে তার ল্যাঙ্গুয়েজগুলো। নদীর পানি বাড়লে মনে হয় এটা নদীর মধ্যে, আসলে ওটা নদীর অংশ নয়। যেহেতু কোনো বাউন্ডারি করা হয়নি, সেজন্য সাইনবোর্ড দেওয়া। কীর্তনখোলা নদীর ওই ঘাটে নিয়মিত যারা গোসল করেন বা এলাকার বাসিন্দা, তারা বলছেন যে 3-4 বছর ধরে এই নদীর মাঝখানে সেই সাইনবোর্ডটি ঝুলছিল। এখন বিষয় হচ্ছে এই যে কথিত এমডি যেটি দাবি করলেন, সে বিষয়ে বাংলাদেশের নদী আইন, নদী
সংরক্ষণের বিষয়ে উচ্চ আদালতে যেসব নির্দেশনা রয়েছে, ইনক্লুডিং কীর্তনখোলা নদী সংরক্ষণের বিষয়েও উচ্চ আদালতের নির্দিষ্টভাবে 23টি নির্দেশনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সকল নদী সংরক্ষণ এবং কীর্তনখোলা সহ যে নির্দেশনাগুলো রয়েছে তার মধ্যে একটি কমন বিষয় হচ্ছে নদী সংরক্ষণের বিষয়ে প্লাবনভূমি এবং তীরভূমি সংক্রান্ত দুটি শব্দ ওই সব নির্দেশনা রয়েছে। প্লাবনভূমি কি? নদীর পানির ঢেউ আছড়ে পর্যন্ত স্থলভাগের যে পর্যন্ত বা যেখানে গিয়ে পড়বে সেটি হচ্ছে প্লাবনভূমি, নদীর জায়গা, ওটিও নদীর অংশ। এবং ওই ঢেউ আছড়ে পড়ার শেষ সীমানা থেকে আরও 50 ফুট দূরবর্তী স্থান পর্যন্ত সেটিও নদীর জায়গা, এবং সেই হিসাবেই নদীকে সংরক্ষণ করতে হবে। আর সেখানে এই যে সামিট পাওয়ার লিমিটেডের কথিত ঔদ্ধত্য প্রকাশ করি এমডি, সেই এমডির যে বক্তব্য কোনোভাবেই আইনের সঙ্গে যায়, এটা সম্ভব। নদীর মধ্যে পানি রয়েছে, সেই নাম পানির মধ্যে সাইনবোর্ড লাগিয়ে ক্রয়সূত্রে মালিকানা দাবি করা হচ্ছে। সবই সম্ভব, নিশ্চিতভাবে সবই সম্ভব এই বাংলাদেশে। এবং এই আজিজ খান কে? সামিট পাওয়ার লিমিটেডের যিনি চেয়ারম্যান আজিজ খান, তার সম্পর্কে গত কিছুদিন আগে বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের বিলিয়নারদের তালিকায় তার নাম স্থান পেয়েছে, এবং সেখানে 78টি দেশের 2781 জনের তালিকা প্রকাশ করা হয়েছে যারা বিলিয়নিয়ার, এবং বাংলাদেশের প্রথম বিলিয়নিয়ার হিসেবে আজিজ খানের নাম এসেছে। সেই আজিজ খান কিছুদিন আগে বিবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছে, এবং আমরা জানি বাংলাদেশে বিদ্যুৎ খাতে আজিজ খানের বিনিয়োগ সবচেয়ে বেশি। টোটাল যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তার 15% সামিট পাওয়ার লিমিটেডের। বিবিসিতে বছর দুয়েক আগে তার একটি সাক্ষাৎকার, সেখানে তিনি দাবি করছেন যে এই মুহূর্তে আমাদের অর্থাৎ সামিট পাওয়ার লিমিটেডের মোট উৎপাদন ক্ষমতার বিদ্যুতের 1950 মেগাওয়াট, আর তিনি বলছেন যে আরও 500 মেগাওয়াটের কাজ চলছে, অর্থাৎ যেগুলো 2020 এবং 21 সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এই যে বিদ্যুৎ নিয়ে যা চলছে তুঘলকি, প্রতি বছর 4 বার করে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, বিদ্যুতের যে হরিলুট চলছে, এবং বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কেন্দ্র প্রয়োজন নেই নির্মাণে অনুমতি দিয়ে সেগুলোকে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। গত কিছুদিন আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মহা উৎসব পালন করা হলো, আতশবাজি ফোটানো হলো। কেন? 25,000 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে, উৎপাদন নয় সক্ষমতা। অর্থাৎ এত বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমতি দেওয়া হয়েছে, তখন এগুলো লাভজনক। বিদ্যুৎ উৎপাদন না করলেও বসে বসে ক্যাপাসিটি চার্জ পাবে শত কোটি টাকা, কোটি টাকা। এই যে আজিজ খানের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পর্কে সাম্প্রতিক সময়ে গত কিছুদিন আগে ডেইলি স্টারে আরেকটি রিপোর্ট প্রকাশ হয়েছে। দেশে তো গ্যাস নেই, গ্যাসের সংকট, তেল আমদানি করা যাচ্ছে না, তেল গ্যাস না হলে বিদ্যুৎ উৎপাদন হবে কীভাবে? তারপরও আমাদের চাহিদা যেখানে এখন এই মুহূর্তে 17 থেকে 18,000 মেগাওয়াট, 26,000 মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা সম্পন্ন কেন্দ্র নির্মাণ হয়ে গেছে, এরপরও আরও নতুন অনুমতি দেওয়া হচ্ছে। কি কারণে? এবং ডেইলি স্টার এই রিপোর্ট বলা হচ্ছে যে যখন জ্বালানির এমন ভয়ঙ্কর সংকট, তারপরও সামিট পাওয়ার লিমিটেড সহ আরও একটি কোম্পানিকে 2,482 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার, দুটি নয় আরও 5টি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে সামিট পাওয়ার লিমিটেড রয়েছে। কি উদ্দেশ্যে? বসে বসে টাকা নেবে, ক্যাপাসিটি চার্জ। কাদের টাকা? কে জবাব দেবে এগুলোর? কিছু বলার আছে? কিছু বলার নেই। বাংলাদেশে এই যে হরিলুট চলছে, যা ইচ্ছে তাই চলছে। চিন্তা করা যায় যে নদীর মালিকানা দাবি করে কতটা ভয়ঙ্কর, শক্তিশালী, প্রভাবশালী না হলে এগুলো সম্ভব। আমাদেরকে দেখতে হবে, মুখ বুজে সহ্য করতে হবে, তবেই আপনি দেশপ্রেমিক। নচেত
রাষ্ট্রদ্রোহী, নানান আইন রয়েছে, কথা বলা যাবে না, কথা বললে মুখ সেলাই করে দেওয়া হবে, মামলা দেওয়া হবে, আটক করা হবে, জেলে নেওয়া হবে। অস্বাভাবিক কিছু নয় কিছুই এসবের। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।